আমাদের কলিগ মোমিন রোহন নেপালে রয়েছেন, বাংলাদেশে টিম ফলো করছিলেন তিনি। আমরা তার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টায় আছি, দেখা যাক আমরা মোমিন রোহনকে খুঁজে পাই কিনা। মোমিন রোহন, আপনি শুনতে পাচ্ছেন আশা করছি। আপনি কেমন আছেন আগে এইটা আমাকে একটু বলেন। নেপালের যে অবস্থা সেটা একটু আপনাদের বলে রাখি। আমরা যে হোটেলে রয়েছে সেই হোটেলটা টিম হোটেল থেকে প্রায় 2.5 কিলোমিটার দূরে। সেখান থেকে আসতে গিয়ে আজকে বেগ পেতে হয়েছে। কোনো গাড়ি ঘোড়া নাই, রাস্তাঘাট একেবারে ফাঁকা হয়ে গেছে এবং রাস্তার বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এবং ভয়াবহ পরিস্থিতি বিভিন্ন জায়গায় আমরা দেখেছি। পুলিশ মোতায়েন করা হয়েছে, আর্মি মোতায়েন করা হয়েছে এবং তারা সতর্ক অবস্থানে রয়েছে। টিমের কথা আপনি বলছিলেন এবং এই মুহূর্তে আপনি আমার পেছনে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন টিমের প্রস্তুতি। তারা টিম হোটেল ছাড়ছে। টিম হোটেল আমরা বাংলাদেশ দলের ম্যানেজারকে দেখতে পাচ্ছি। যদি একটু কথা বলি, আমির খান এখানে রয়েছেন এবং তারা আসলে প্রস্তুতি নিচ্ছেন। তারা আজকে এখান থেকে কিছুক্ষণ মধ্যে বেরোবেন। আমির খান রয়েছেন। আমির ভাই একটু যদি সামনে আসি। আমির ভাই একটু যদি সামনে আসি, আপনার সাথে একটু কথা বলতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন মিস্টার আমির খান, তিনি কিন্তু কালকে থেকে চেষ্টা করছেন এবং তারা যখনই ম্যাচটা ক্যান্সেল হয়েছে সাথে সাথে সিদ্ধান্ত নিয়েছে যে কি করে দ্রুত দেশে ফেরা যায়। তারা টিকিটের ব্যবস্থা করেছেন। বাফুফের সাথে আমির খান যোগাযোগ করেছেন এবং তার সাথে আমার সার্বক্ষণিক কথা হচ্ছিল। বেশ কয়েকবার কথা হচ্ছে, তাকে খুব বিরক্ত করেছি কালকে। এই মুহূর্তে আমির খানের সাথে কথা বলতে চাই। আমির ভাই, পুরো টিমের এখন সার্বিক অবস্থাটা কি যদি একটু আমাকে জানান। মানে আসলে সার্বিক অবস্থাটা মানে মোটেও ভালো না। যেটা যে জিনিসটা এখানে আমরা এখন হোটেল অবস্থান করছি সেই অবস্থান আপনারা তো বাইরে থেকে আসছেন। আমি আমি সকালে এম্বাসিতে ভিসা আমাদের 3জন কোচের ফরেন কোচের ভিসার ব্যাপার ছিল, সেটার জন্য একটু বেরোতে গিয়েছিলাম কিন্তু আমি রাশিয়ার কারণে আমি যেতে পারিনি। তো যাই হোক এম্বাসির সাথে আলাপ করেছি, করে এখানে আমি আসলে তাদের কাছে আমি সাহায্য চেয়েছি যে আমরা যে দেখতেছি আমি রোডের মধ্যে পুলিশ হলে তারা আরো ক্ষেপে যাচ্ছে। তো আমি তাদেরকে বলেছি যে তাদের যেন ফরেন মিনিস্ট্রির সাথে আলাপ করে অন্তত আমাদেরকে আর্মির ব্যবস্থা করে। তাহলে এখন কি আপনারা সেই জন্য অপেক্ষা করছেন? আমরা অপেক্ষা করছি সেজন্যই, এবং এম্বাসি থেকে লোককে বলা হয়েছে এবং এখানে আনফা থেকেও আমরা আনফাকেও বলেছি। আসলে মেন জিনিসটা হচ্ছে যে হোটেলের যারা আছে তারা তো সাবলীল ভাবে তাদের কথা বলছে যে আপনারা কোন স্কোয়াডে নিয়েন না, এইভাবে যান, টুরিস্ট বাস হিসেবে যান, তাহলে কোনো সমস্যা হবে না। সেদিক থেকে একদিকে তারা যেটা বলছে সেদিকে হয়তো আমরা যেতে পারি, কিন্তু একটা টিম নিয়ে এতগুলা আমি এই রিস্কটা আমি অন্তত নিতে পারছি না। আমি আর্মির জন্য ওয়েট করছি। আমি হেড কোচের সাথেও আমি আলাপ করেছি যে আমরা যদি বের হই আমরা অন্তত আর্মির সাথে নিয়ে বের হই। ভিসার কথা বলছিলেন 3জনের, তাহলে তাদের ক্ষেত্রে কি হবে? না, তাদের ভিসা তো হয়েছে। আচ্ছা, হয়ে গেছে। কালকে কাজ সেরে ফেলেছিলাম, ওটা ওই এম্বাসির লোক আসতেছে এখন, ও উনি নিয়ে আসতেছে। আমার যাওয়ার কথা ছিল আর কি, আমি ওই সকালবেলা যেতে পারিনি। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমরা পথে আস্তে আস্তে যেটা দেখলাম যে আর্মি বা পুলিশ দেখলে বিক্ষোভকারীরা আরো বেশি স্লোগান দিচ্ছেন, তারা আরো বেশি উত্তেজিত হয়ে পড়ছেন। সেক্ষেত্রে আর্মিরা যদি এখানে না পৌঁছতে পারেন বা আপনাদের এখানে না আসতে পারেন, সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন পরবর্তীতে? না, আমাদের তো ফ্লাইটের টাইম আছে একটা, সেই টাইম মতো তো আমাদের সেখানে পৌঁছাতে হবে। তো আসলে যেভাবে এখানকার আমি যতটুকু মনে করি আর্মি আমার কাছে রিক্রুট মনে হচ্ছে এখানে। তো আমি আর্মিদের এর সাথে নিয়েই তাদের সাথে মোটামুটি একটা যে আলোচনা হয়েছে, আমরা গাড়ি থাকবো আগে, কিন্তু ওরা আমাদের পিছনে যতটুকু দূরত্ব রাখে আমরা যেতে পারি। এমনি ফুটবলারদের মানসিক অবস্থাটা কেমন? গতকালকে যখন ম্যাচটা ব্যাটেল হয়ে গেল, এই মুহূর্তে যেন বিরাজ করছে পুরো নেপাল জুড়ে, দেশে তারা সেফলি ফিরতে পারবেন কিনা নিশ্চয়ই চিন্তার বিষয় থাকে। সেই জায়গা থেকে আপনি যেহেতু খুব কাছাকাছি ছিলেন এবং আপনি মেন্টালি বুস্ট আপ করার চেষ্টা করছিলেন ফুটবলারদের, কি অবস্থা, মানে মেন্টাল অবস্থা কি? অ্যাকচুয়ালি স্পোর্টসম্যানরা সবসময় কিন্তু একটু ফাইটিং তাদের থাকে, সেই দিক দিয়ে তাদের মনোবল আসলে ভালো আছে, সেই চিন্তা নেই। এবং এখানে কিন্তু নেপাল টিমও আছে। তো আমাদের এখানে যে প্লেয়ার যারা আছে তারা আসলে এখন যেহেতু ম্যাচটা হয় নাই, সেই ম্যাচ না খেলার একটা যেমন আক্ষেপ হচ্ছে, সে আবার দেশে ফেরার জন্য সেই মানে তাদের একটা প্রবল ইচ্ছা এখন জেগেছে যে আমরা দেশে যত আর্লি সম্ভব যাওয়া যায়। তো সেটা ব্যবস্থা তো আমি করেছি যে আমাদের সম্মানিত প্রেসিডেন্ট দাবিদ আওয়াল সাহেব যেভাবে দ্রুত যে অ্যারেঞ্জমেন্টটা করে দিয়েছে, সেজন্য আমি গ্রেটফুল তার বিষয়ে।
থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা প্রত্যাশা করি আপনারা সেফলি দেশে ফিরে যান। আপনারা শুনছিলেন আমির খান, তিনি কথা বলছিলেন বাংলাদেশ দলের ম্যানেজার এবং সার্বক্ষণিক এই দলটাকে মেন্টালি বুস্ট আপ করতে কিভাবে হয়, যাতে দলের সদস্যরা বেশি চিন্তা তারা না করেন সেই বিষয় গতকালকে এই বিষয়গুলো নিয়ে তার সাথে কথা হয়েছে এবং আজকে আপনারা আপডেটটা শুনেন। তারা আসলে নিরাপত্তার কারণে অপেক্ষা করছেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আসলে বা আর্মির সাপোর্টটা তারা চাচ্ছেন, আর্মির যে যারা নিরাপত্তা দিচ্ছেন তারা যদি আসেন তারপরে তারা এখানে বের হবেন, তেমনটা কিন্তু জানাচ্ছিলেন। এই মুহূর্তে তাদের যে লাগেজ সেগুলো আমরা দেখতে পাচ্ছি বের করা হচ্ছে, টিম বাস দাঁড়িয়ে আছে বাইরে, সেগুলো তোলা হচ্ছে বাসে এবং তারা অপেক্ষা করছেন। ৩টার সময় ফ্লাইট, বাংলাদেশ সময় নেপাল সময় ৩টা এবং বাংলাদেশ সময় সোয়া ৩টায় এখান থেকে আসলে এই ফ্লাইটটা ছাড়ার কথা। ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এখানে একটাই, সেখান থেকে। এবং তার আগে যে সময়টুকু আছে তারা প্রত্যাশা করছেন এই সময়ের মধ্যেই, যেহেতু আসলে আমরা বললাম যে পরিস্থিতি গতকালকে যেমনটা ছিল আজকে আরো ভয়াবহ পরিস্থিতি, সম্ভবত নিয়ন্ত্রণের বাইরেই চলে গেছে অনেকটা। রাস্তার বিভিন্ন পয়েন্টে আগুন জ্বলছে, ধোঁয়ারণ্য হয়ে গেছে পুরো নেপালের বিভিন্ন, শুধু নেপালের কাঠমান্ডু নয়, নেপালের যে বড় সিটিগুলো রয়েছে প্রত্যেকটা সিটিতে আন্দোলন ছড়িয়ে পড়েছে এবং প্রত্যেকটা সিটির অবস্থা, পোখরার অবস্থা নাকি আরো ভয়াবহ, যেটা আমরা শুনেছি এখানে সাধারণ মানুষের মুখ থেকে কিংবা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখেছি যে পোখরার অবস্থা আরো ভয়াবহ এবং সেখানে কিন্তু আন্দোলন চলছে। আন্দোলন সময়ের সাথে সাথে আরো বেশি বেগবান হয়ে উঠছে এবং আমরা কিন্তু মেইন রোড দিয়ে আসতে পারিনি। আমরা বিভিন্ন ভাবে, কখনো পায়ে হেঁটে, কখনো বাইকে, কখনো গাড়িতে, যখন যেভাবে পেরেছি বিভিন্ন এলাকার ভেতর দিয়ে ছোট ছোট রাস্তা পেরিয়ে আমাদেরকে আসতে হয়েছে। কোনো রাস্তায় গাড়ি ঢুকে না, সেখানে নেমে আমরা আবার বাইক সাপোর্ট নিয়েছি, কোথাও পায়ে হেঁটে এসেছি। এভাবে করে টিম হোটেল পর্যন্ত পৌঁছাতে হয়েছে, প্রায় 2 ঘন্টা সময় লেগেছে 2.5 কিলোমিটার পথ আসতে। এবং বিভিন্ন পয়েন্টে, মেইন সড়কের বিভিন্ন পয়েন্টে তারা কিন্তু অনেককে দেখেছি বাড়ির উপর থেকে ভাঙা চেয়ার সেটা নিচে ফেলে দিচ্ছে, বিভিন্ন প্লাস্টিকের যে জিনিসপত্র সেটা নিচে ফেলে দিচ্ছে, যে এটা দিয়ে আগুন যাতে জ্বালাতে পারে বিক্ষোভকারীরা। এবং এখন যেটা মনে হচ্ছে শুধু জেনজিরা না, শুধু তরুণরা নয়, এখন এটার সাথে আস্তে আস্তে এখানকার অভিভাবক যারা রয়েছেন তারাও আসলে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন বলে মনে হচ্ছে, যেহেতু বিভিন্ন বাড়ি থেকে আমরা দেখতে পাচ্ছি চেয়ার টুল বিভিন্ন জিনিসপত্র ফেলে দিচ্ছেন রাস্তায়, যাতে করে, যেহেতু নেপালের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, আপনি কিন্তু এখানে আগুন জ্বালাবার মতো খুব একটা ইকুইপমেন্ট, বেশি এলিমেন্টস পাবেন না। সেক্ষেত্রে বিভিন্ন বাসা থেকে সে সাপোর্ট গুলো দেওয়া হচ্ছে এবং বিভিন্ন পয়েন্টে একটু পরপর হয়তো আপনার 15-20 গজ দূরে দূরে গিয়ে দেখতে পাচ্ছি আমরা সেখানে আগুনের কুণ্ডলি, ধোঁয়া উঠছে। গোটা নেপাল জুড়ে বিভিন্ন জায়গায় পরিস্থিতি খুবই ভয়াবহ। তবে সাংবাদিকদের যারা এখানে রয়েছেন, প্রায় 12-13 জনের মতো সাংবাদিক এখন অবস্থান করছেন, তারা সবাই নিজ নিজ হোটেলে রয়েছেন। আমরা শুধু আপনাদেরকে এই ন্যাশনাল টিমের খবরটা পৌঁছে দেওয়ার জন্য বা টিমের কি অবস্থা সেটা সরাসরি দেখানোর জন্য এখানে আসতে হয়েছে, যদিও বা কিছুটা রেস্ট ছিল, সেজন্য আই এম সরি। এটা আসলে হয়তো কতটুকু উচিত হয়েছে জানি না, তারপরে মনে হচ্ছে যারা টিমের সরাসরি সংবাদটা যদি দেওয়া যায় কিছুটা হলে, অনেকে হয়তো দুশ্চিন্তা করছেন, ফুটবলারদের পরিবারের সদস্যরা রয়েছেন তারা হয়তো দুশ্চিন্তা করছেন। তবে আমরা যেমনটা জানতে পেরেছি তারা নিরাপত্তার কথাটা ভাবছেন। ফুটবল ফেডারেশন সেই বিষয়ে কিন্তু খুবই স্ট্রিক্ট। কালকে কিন্তু আনফা চেয়েছিল ম্যাচটা আয়োজন করতে এবং ফুটবল ফেডারেশনের তারা কিন্তু মানেনি। ফুটবল ফেডারেশন তারা বলেছে যে 100% সিকিউরিটি এনশিওর করা গেলেই হতে পারে। শেষ পর্যন্ত তারা যখন দেখেছে যে না, সেটা সম্ভব নয়, তখন তারা ম্যাচটা বাতিল করতে বাধ্য হয়েছে। এবং এখনো আমরা টিম ম্যানেজারের সাথে কথা বললাম, মিস্টার আমির খান, তিনি যেমনটা জানাচ্ছিলেন যে তারা আসলে যখন নিরাপত্তা ব্যবস্থাটা পাবেন এখান থেকে, তারপরে তারা এখান থেকে রওনা হবেন। এখনো বেশ কিছু সময় রয়েছে, যদিও বা এখনো পুলিশ বা আর্মি কেউ এখানে পৌঁছায়নি নিরাপত্তার জন্য, তারা অপেক্ষা করছেন। তো এই ছিল অবস্থা। আর যদি কিছু জানতে চান আপনারা আমার কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। একটু জানতেই চাই, প্রথমত আমি পেছনে মানে আমির খানের শঙ্কিত চেহারা দেখতে পাচ্ছি এবং তাড়াহুড়োটাও বুঝতে পারছি যে লাগেজগুলো এখন তোলার ব্যবস্থা করা হচ্ছে। আমাকে একটু বলেন যে আপনার সঙ্গে আমার এই বোধহয় ঘন্টাখানেক আগেও কথা হয়েছে, তখন আপনি আমাকে জানিয়েছেন যে আপনি আপনার যে হোটেল সেখান থেকে আপনি টিম হোটেলে যাওয়ার ঝুঁকিটা নিতে পারছেন না এবং নেবেন না। এরপরে আপনি আসলে কি করে টিম হোটেলে পৌঁছালেন? এবং আমি তো এখন আপনার নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে গেলাম। যেহেতু আমি ভাবলাম যে ফুটবলাররা যেহেতু হোটেল থেকে এয়ারপোর্টে যাওয়ার প্রিপারেশন তারা নিচ্ছে, তো আমারও কোনো না কোনো যাওয়ার ব্যবস্থা হবে। আমি প্রথমে কিন্তু একবার নেমেছি, অনেক সকালে নেমেছি, যখন পথের অবস্থা দেখলাম আমরা যে হোটেলে অবস্থান করছি সেই হোটেলের সামনে কিন্তু বিক্ষোভ চলছে, আগুন জ্বলছে। ওই জায়গাটা কিন্তু সিকিউর এবং ওইটা কিন্তু পর্যটন এরিয়া। সেখানে সাধারণত এখন পর্যন্ত যত আন্দোলন হয়েছে সেখানে কিন্তু কোনো আন্দোলন হয়নি। যারা স্থানীয় যারা রয়েছেন, এখানে অনেক বাংলাদেশিরা রয়েছেন যারা এখানে ব্যবসা করেন, হোটেল বিজনেস রয়েছে, তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে অনেক সময় আন্দোলন হয়েছে, এর আগেও আন্দোলন হয়েছে, এর আগেও সরকার পতন হয়েছে, কিন্তু এরকম হয়নি। বা এই থামিল এলাকাটার নাম, সেখানে আসলে টুরিস্ট এরিয়া, সেখানে আসলে আন্দোলন কখনো হয়নি বা ওই এরিয়াটাতে আসলে ওইভাবে উত্তেজনা ছড়ায় না কখনো। কিন্তু আজকে যখন সকালে নামবো তখন দেখলাম একেবারে থামিলের পাশেই একটা জায়গা আছে, থামিলের ঠিক পাশে, ওইখানে আগুন জ্বলছে। থামিলে ঢোকার যে প্রবেশ মুখ সেখানে আগুন জ্বলছে, বিক্ষোভ চলছে, সবাই স্লোগান দিচ্ছেন জোরে জোরে, তারা পদত্যাগ চাচ্ছেন এই সরকারের, এরকম দিচ্ছেন। এবং তখন আমি চিন্তা করলাম, যেহেতু আমি বের হয়ে গেছি হোটেল থেকে প্রিপারেশন নিয়ে এবং টিম যেহেতু আজকেই যাবে,
তারা যেহেতু সবকিছু কনফার্ম করে ফেলেছে, যেহেতু টিম হোটেল থেকে তাদেরকে এয়ারপোর্টে যেতে হলে তো অনেক বাধার সম্মুখীন হতে হবে, এবং তারা তো অনেক বড় একটা বাস নিয়ে যাবে। আর আমি তো একা নেমেছি, আমি বাইকে, কখনো ট্যাক্সি সাপোর্ট নিয়েছি। এভাবে করে করে আমি বিভিন্ন এলাকার ভেতর দিয়ে, যেই জায়গাটা সেফ, আসলে আমি মেইন রোড দিয়ে আসিনি, যেই জায়গাগুলো সেফ মনে হয়েছে, যেখানে আন্দোলন নেই, বিভিন্ন এলাকার ভেতর দিয়ে সরু সরু রাস্তা আছে, সেই দিক দিয়ে আমি আসার চেষ্টা করেছি যতটুকু সেফলি আসা যায়। তখনই আসলে ডিসিশন নিয়েছি, যেহেতু টিম যেতে পারবে, সো আমিও টিম হোটেলে পৌঁছাতে পারবো, এটা চিন্তা করে আস্তে আস্তে একটু একটু করে এগিয়েছি। ভেবেছি যদি দেখি যে খুব পরিস্থিতি খারাপ আমার সামনে, তখন হয়তো সিদ্ধান্ত চেঞ্জ করব। এবং যেহেতু এলাকার ভিতর দিয়ে এসেছে, আমার কোনো অসুবিধা হয়নি, শেষ পর্যন্ত এসে সেফলি আমি পৌঁছাতে পেরেছি টিম হোটেলে। মমিন রোহন, আপনি সেফলি পৌঁছেছেন। আমি আশা করব যে আপনি সেফলি আপনার নিরাপদ স্থানে আপনি নিজেকে খুঁজে পাবেন এবং নিজের হোটেলে ফিরে যাবেন, এটা খুব বেশি প্রয়োজনীয়। আপনারা আসছেন আগামীকাল, বাংলাদেশের সাংবাদিকরা সবাইকে আগামীকালই আসছে, অর্থাৎ 10 তারিখে? সবাই না, মোস্ট অফ দ্য জার্নালিস্ট। আমরা কালকে বিকেল একটা ফ্লাইট রয়েছে, বিকেল 4টায়। এখানে একটাই ফ্লাইট, কোন একদিন 3টায় ছাড়ে, একদিন 4টায় ছাড়ে। আজকে 3টায় ছাড়ছে, আগামীকাল 4টায় ছাড়বে। ব্যাক করার একটাই ফ্লাইট সারাদিন, এবং আসারও একটাই ফ্লাইট। কোনোদিন দুপুর 12:30টায়, কোনোদিন 1:30টায়। যেটা 1:30টায় আসে সেটা যায় হচ্ছে পরের দিন, সেটা 4টায় যায়। আর যেটা 12:30টায় আসে সেটা 3টায় যায়। এরকম আর কি সিস্টেমটা এখানকার। একটাই ফ্লাইট, এবং সেটা আমাদের প্রায় বেশিরভাগ সাংবাদিক আগামীকাল 10 তারিখ আমরা ফিরছি, কারণ আমাদের পরিকল্পনা ছিল 9 তারিখে ম্যাচ শেষ হলে আমরা 10 তারিখে ফিরে যাব। সেভাবে আমাদের রিটার্ন টিকিটটা আমাদের কাটা সেইভাবেই। সুতরাং আমরা ওই পরিকল্পনা নিয়েই আসলে এসেছি, এবং ওইভাবেই আমরা কালকে ফিরে যাওয়ার চেষ্টা করব আগামীকাল। মমিন রোহন, নিরাপদে থাকুন এবং আমার মনে হয় এই মুহূর্তে আপাতত আপনার নিরাপত্তাটাকেও ওইটুকুও নিশ্চিত করা খুব বেশি জরুরি। ভালো থাকবেন এবং আশা করি আপনি নিরাপদে থাকবেন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এবং এইরকম আমার মনে হয় যে এইটার প্রয়োজন ছিল, অত্যন্ত প্রয়োজনীয় ছিল। মমিন রোহন সাহসিকতার পরিচয় দিয়েছেন, যেভাবে তিনি টিম হোটেলে পৌঁছে গেছেন। এই ধরনের পরিস্থিতিতে তিনি যা বললেন যে তার টিম হোটেল থেকে তার হোটেলের দূরত্বটা অনেক, তিনি সেই বাধা বিপত্তি মাথায় রেখেও তিনি টিম হোটেলে গেছেন এই সংবাদটা পৌঁছে দেওয়ার জন্য, অবশ্যই এটা সাহসী সাংবাদিকতা। এবং সবশেষ সংবাদ হচ্ছে এটা যে বাংলাদেশ দল আপাতত নেপালের কাছে চাইছে যাতে সেনাবাহিনীর নিরাপত্তায় তারা টিম হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছাতে পারে। আজ বিকাল 3টায় বাংলাদেশের রিটার্ন ফ্লাইট, ম্যাচ হওয়ার কথা ছিল 6টা বাজে, 5:45 বাজে, যেটা বাতিল হয়েছে। কিন্তু বাংলাদেশ দল তাই ফিরে আসছে। কিন্তু কথা হচ্ছে যে পুলিশ বাহিনীর নিরাপত্তা দিয়ে আপাতত সেখানে কাজ চালানোর সুযোগ নাই। ম্যানেজার আমাদেরকে জানিয়েছেন যে নেপালের পুলিশ দেখলেই বরং বিক্ষুব্ধ জনতা আরও বেশি সেখানে বিক্ষোভে ফেটে পড়ছেন, সেই কারণে সেনাবাহিনীর সহায়তা চাওয়া হয়েছে। এই হচ্ছে শেষ খবর। দেখা যাক বাংলাদেশ দলের আর কি আপডেট পাওয়া যায়। মমিন রোহন নেপালে আছেন, আমাদের প্রতিনিধি, তার কাছ থেকেই আমরা নিয়মিত এই আপডেটগুলো পাচ্ছি। সেটার জন্য আপনি টি স্পোর্টস ফুটবল পেজে নজর রাখতে পারেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.